বাসর ঘরে ঢুকে বউয়ের পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকে দেখুন তো কয়টা বাজে। বাসরাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে দেখি রাত 12টা 30 মিনিট। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি পুতুল খেলার পুতুল মনে হয় নাকি? বিয়ে করতে চাননি, পছন্দ হয়নি, এগুলো আমাকে আগে বলতে পারলেন না? তাহলে তো আমি আমার পক্ষ থেকে বিয়েটা ভেঙে দিতাম। শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই হবে, ঠিক আছে? কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, দিতে হবে না। আপনাকে বইয়ের অধিকার। যান, গিয়ে ঘুমান। একদম খাটে ঘুমাতে পারবেন না। আমার বালিশটা ফ্লোরে ছুঁড়ে মারলো। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ের বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না, কখনোই ফ্লোরে ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস, সহ্যই হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশেও মশার কয়েল লাগানো। মনটাতে একটু শান্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই আদিবা, মানে আমার বউ, এসে বলল, এই যে, কতক্ষণ ধরে সবাই খাবার নিয়ে অপেক্ষা করছে, আর আপনি এখানে বসে আছেন? এক্ষুনি নিচে চলুন। কথাটা বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝি এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নি, এখন দেখি না, মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়েই গেলাম। নিজেই নিজেকে বললাম, রাজ, মনে হয় তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, আমি মাটিতে পড়ে আছি, কই বিছানায় নিয়ে শোয়াবেন, তা না করে হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইস, ইচ্ছে করছে সারাটা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখি, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। ওর কথা শুনে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। এই সুযোগে আদিবা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। বিয়ের 3 মাস পেরিয়ে গেছে। আমার বউ বলছিল রোজ সকালে তাকে ডেকে তুলতে হবে। আমি সেটাই করি। আমি রোজ সকালে ঘুম ভেঙে দেখি ও আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ওর বাচ্চাদের মতো করে থাকা মুখটা দেখে আমি একটু হেসে দেই। তারপর মিষ্টি করে ঘুমন্ত পরীটাকে একটা চুমু দেই। ও আমার সেই ঠোঁটের স্পর্শ অনুভব করতে পেরে একটু নড়ে চড়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি তখন দুষ্টুমি করে ওকে সুরসুরি দেই। ব্যাস, অমনি লাফিয়ে উঠেই আমারে মায়ের শুরু করে। কত আনন্দের! সকালটা আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়েই শুরু হয়। আমাকে বলেছিল রান্নাঘরে আলগা পিরিত যেন না দেখাই। আরে ভাই, আমি কি দেখাবো? সেই তো নিজেই এখন আলগা পিরিতি দেখায়। আমি দাঁড়িয়ে থাকি আর সে চুলায় তরকারি বা ভাতটা তুলে দিয়ে অমনি এসে আমার হাত দুটো টেনে ওর কোমরে রাখে, আর তারপর আমার শূন্য বুকটাতে আশ্রয় নেয়। আমি বলি যে, যাও, তরকারি পুড়ে যাবে। সে বলে, পুরুক না, একদিন পোড়া তরকারি খেলে কি হয়? আমার এখন তোমাকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে।
কি পাজি মেয়েটা, বলেছিল 3 বেলা নিজের হাতে খাইয়ে দিতে। সে কারণে আমি এখন অফিসের টিফিন নেই না, লাঞ্চ আওয়ারে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিলে তবেই খায়, নয়তো সারাটা দুপুর না খেয়েই থাকে। বলেছিল শুক্রবার দিনটায় তার সাথে সব কাজ করতে হবে। সত্যিই তাই, এই পাজি মেয়েটার ইচ্ছে করেই সারা সপ্তাহের কাজ জমিয়ে রাখে, তারপর আমাকে দিয়ে করায়। মাঝে মাঝে আমার বিরক্ত লাগে, আমি রেগে গিয়ে চেঁচিয়ে উঠি। ও দৌড়ে এসে আমার শুকনো ঠোঁট দুটো ও ঠোঁট দিয়ে ভিজিয়ে দিয়ে বলে, রাগ করে না আমার স্বামী? আমি না তোমার আদরের বউ? আমি যদি না থাকি তখন? বাকিটা আর বলতে দেই না, ওর মুখটা চেপে ধরে বলি, তুমি থাকবে সারা জীবন আমার পাশে, আমার পাশেই থাকবে। আমার বউ পাগলি বলেছিল সে কাঁদলে তার সাথে আমাকেও কান্না করতে হবে। কান্না করব কি, এখন তো ওকে চুপচাপ গোমরা মুখ হয়ে থাকতে দেখলেও আমার চোখে পানি চলে আসে। মাঝখান থেকে ও নিজেই এসে আমার সাথে কান্না জুড়ে দিয়ে বলে, আরে বোকা ছেলে, কাঁদছো কেন? আমি তো এমনিতেই চুপ করে রয়েছি। পাগলিটার আবদার ছিল যেদিন ওর মন ভালো থাকবে না সেদিন আমি অফিস না গিয়ে ওর পাশে থাকবো। আমি এখন এমনিতেই মাসে 3-4 দিন অফিস বাদ দিয়ে বউয়ের সাথে রোমান্স করি, বরং বউটা নিজেই প্রতিদিন আমাকে ঠেলে ঠেলে অফিসে পাঠায়। পাগলিটা বলেছিল মেয়ে তো দূরে থাক, কোনো বুড়ির দিকেও তাকাতে পারবো না, ও ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবই বা কিভাবে? আমি তো যে মেয়েটাকে দেখি মনে হয় এর থেকে আমার বউই অনেক সুন্দরী। খামোকা এসব মেকআপ ওয়ালের দিকে তাকিয়ে আমার পাগলি বউয়ের ভালোবাসা হারাবো কেন? পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2টা বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কেন? ভয়ে আটকে উঠলাম। অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা, সে ভয়েই বাচ্চা নিতে চাইনি। কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই, ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে? আর ভাবতে পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু আদিবার চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না, তাই আদিবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি আদি আমার কানে আস্তে করে কামড় দিয়ে বলল, কি ভাবছিলা তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে কে জ্বালাবে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। আই লাভ ইউ জান। ইস, হইছে, আর আদর দেখাতে হবে না, যাও। কেন? আমার বউকে আদর দেখাবো না তো কাকে দেখাবো? সকালে গোসল করেছি, এখন পারবো না। ইস, কেন? যতই ফলানোর চেষ্টা করো হবে না, যাও, দূরে থাকো। আমার বউকে যখন ইচ্ছা তখন আদর করব, বুঝছো? না, হবে না তো। আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি গোসল করতে পারবো না, এই ভর দুপুরে তো নাই। আমি আদর করব, ব্যাস। দেব না আদর করতে। আমি জোর করব। জোর করেও হবে না। আর এই শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাবো। কেন কেন? ওই, তাহলে আমার শরীর গরম করবে কে? কেন, কম্বল আছে না? কম্বলে হবে না। আর বিয়ে করেছি কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে? তাই তো। আম্মু তো তোমাকে ঘুমাতে দিবে না, বলবে মা স্বামীর উপর রাগ করতে নেই, যাও ঘরে গিয়ে ঘুমাও। ইস, আমি আম্মুর মেয়ে, বুঝলাম। আমি আম্মুর কাছে ঘুমাইলে আম্মু কিচ্ছু বলবে না। যাব বাবা, মা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছেন। নিবই তো। আপনি কে? হ্যাঁ, হু আর ইউ? আই অ্যাম। দাঁড়াও দেখাচ্ছি। এই বলে জোর করে অধরাকে বুকে টেনে নিল নাসিম। ওর ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল অধরাকে। অধরাও নাসিমের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে। এভাবেই চলে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। অধরা চায় নাসিম ওর উপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকে। কিন্তু মনে মনে চায় নাসিমের খুব কাছে থাকতে, আর নাসিম চায় অধরার ভালোবাসায় সিক্ত হতে। তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয়, আবার রাগ ভাঙায়, যাতে অধরা ওকে আরো বেশি ভালোবাসে। তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি উদয় হলো, অধরাকে এখন রাগিয়ে দিবে।
এই পাখি, বলো বাবু। তুমি কি সত্যি আম্মুর কাছে ঘুমাবে? ঘুমাবই তো। রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না। কি, আমি অত্যাচার করি? করোই তো, ফাজিল কোথাকার। ওকে, ঠিক আছে, তাহলে আজ থেকে পার্সোনাল রুগী ভিজিট করতে হবে। ওকে, কইরেন। আচ্ছা, দেখি তো কোন রোগীর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। নাসিম কোনো ডাক্তার নয়, কিন্তু অধরাকে রাগানোর জন্য ও বলে যে পার্সোনালি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারবে। মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীদের সাথে তোলাপিকগুলো দেখছিল। অধরাকে ফেলে ও মোবাইলের দিকে মন দেওয়াতে অধরা রেগে যায়, টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয়। নাসিম তখন ওর বান্ধবীদের সাথে ডুয়েল পিকগুলো দেখছিল। মোবাইলের স্ক্রিনে ওগুলো দেখে অধরার ভীষণ রাগ হয়, মোবাইলটা আছাড় মারে, রাগ করে ফোপাতে থাকে। ওর চোখ দুটো ছল ছল করে ওঠে, রাগলে অধরার মুখ লাল হয়ে যায়, এক্ষুনি কেঁদে দেবে এমন অবস্থা। রাগ করে থাকতে পারে না, ওর রাগটা মুহূর্তেই কষ্টে কনভার্ট হয়ে যায়। নাসিম কাছে গিয়ে আদর করতে চায়, ওকে সরিয়ে দিয়ে অধরা বিছানা থেকে উঠে যায়, চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। নাসিম পেছন থেকে হাত ধরে, ও হাত ছাড়িয়ে নেয়। আই, খবরদার, স্পর্শ করবে না আমাকে। কেন? আমার বউকে আমি স্পর্শ করব না তো কে করবে? অন্য মেয়ে আছে না, তাদের কাছে যান। তাই? সত্যি অন্য মেয়েদের কাছে যাব? স্পর্শ করব না? না না না, করবেন না। আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন। অধরার এমন রিয়াক্ট করায় হতভম্ব হয়ে যায় নাসিম। অধরাও বিস্মিত, কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো। ও নিজেকে বিশ্বাস করতে পারছে না, এভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। নাসিম বেশ কষ্ট পেল, কি বলবে অধরা বুঝতে পারছে না কি করবে। নাসিম বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অধরা পেছন থেকে ডাক দিতে গিয়েও পারল না। অফিস থেকে ফিরেই ভালোবাসার খুনসুটি, এর মাঝে ঘটে গেল মান অভিমান। অধরার শাশুড়ি ডাক দিল, বৌমা নাসিমাকে খাবার দিচ্ছে, টেবিলে খাবার দাও, আমি দুটো খাবো, বেলা তো কম হলো না। অধরা শাশুড়ি ডাকে ডাইনিং রুমে চলে গেল, খাবার সার্ভ করছে। নাসিমকে সরি বলতে হবে, ওর ওভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি, নিজেও ভেতরে ভেতরে পুড়ছে এখন। নাসিম রেডি হয়ে বের হবে। এই, কোথায় যাচ্ছ? অফিস থেকে জরুরি ফোন এসেছে, যেতে হবে। খেয়ে যাও। সময় নেই, পরে খাবো। এই শোনো। অধরার ডাক উপেক্ষা করে বেরিয়ে যায় নাসিম, বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায়। অধরা ফোন দিচ্ছে কিন্তু ফোন অফ, বেশ চিন্তায় পড়ে গেল অধরা। দুপুরে না খেয়েই কাটিয়ে দিল। একটু পর নাসিমকে কল দিচ্ছে কিন্তু ফোন অফ। নাসিমও অফিসে গিয়ে মন খারাপ করে বসে রইল। অধরা সারা বিকেল যন্ত্রণার আগুনে পুড়ছে, কি করলো এটা, কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নাসিম প্লিজ লক্ষ্মীটি ফোনটা খোলো, তোমার অধরা খুব কষ্ট পাচ্ছে বাবু, প্লিজ বাসায় এসো। নাসিমের ফিরতে বেশ রাত হলো। ও নর্মালি সন্ধ্যার ভেতরে চলে আসে, কিন্তু আজ এত দেরি করায় আরও ভেঙে পড়ে। বুকের ভেতর কষ্টের পাহাড় বড় হতে থাকে, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। কলিং বেল বাজার সাথে সাথেই দৌড়ে গেল। এত দেরি হলো যে? কাজ ছিল। বলেই ভেতরে চলে গেল নাসিম। অধরাকে যে এড়িয়ে যাচ্ছে তা ভালোভাবেই বুঝতে পারলো অধরা, কি করবে বুঝতে পারছে না। আগে নাসিম অফিস থেকে ফিরেই ওকে আদর করে কপালের ভালোবাসার পরশ বুলিয়ে দিত, আজ দেয়নি। বুক ভেঙে যাচ্ছে ওর। সোজা রুমে গিয়ে নাসিমকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। প্লিজ বাবু, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। নাসিম কোনো কথা বলছে না। নাসিমের বুক থেকে মাথাটা তুলে অধরা হাত জোর করে মিনতি করে, প্লিজ সোনা, রাগ করে থেকো না, তুমি জানো না তোমার অধরা তোমাকে কত ভালোবাসে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দুহাতে নাসিমের দুই গাল স্পর্শ বুলায় অধরা, চোখে জল। এবার অধরার চোখে চোখ রাখে নাসিম, নীরবে অধরাকে জড়িয়ে ধরে। এতক্ষণ নাসিমও ভালো ছিল না, ওর কাছে পেয়ে বুকের কষ্টটা যেন নেমে যাচ্ছে। নাসিমের বুকে মুখ লুকিয়ে অশ্রু জড়ায় অধরা, ও যেন দেহের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। অধরার গাল বেয়ে ঝরা পড়া নোনা জল আঙ্গুল দিয়ে মুছে নিজের মুখে পুরে নেয় নাসিম। কতটা কষ্ট হয়েছে আমার তুমি জানো? তুমি আমার মুখের কথাটাই শুনলে? তোমার অধরার মনের খবর তুমি জানো না? অধরার কপালে চুলে পরশ বুলিয়ে দিয়ে বললাম, তাই বলে আমাকে ওভাবে বলবে? আমি কি খুব ভালো ছিলাম পাখি? তো তুমি অন্য মেয়ের কথা বললে কেন? তুমি জানো না
আমি তোমার পাশে অন্য মেয়েদের সহ্য করতে পারি না? তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, এক মুহূর্তের জন্যও না। সরি সোনা, আমি তো তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিলাম। না রাগাইলে তোমার এই ভালোবাসাটা পেতাম। ফাজিল, খালি কষ্ট দেয় আমাকে। উম, ওর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় নাছিম। দুজনের মনের মাঝেই কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে চলেছে। ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে নিল অধরা আর নাছিম। এই শোনো, আজকের গল্পে কিন্তু কাঁচা রসমালাই দিয়েছি, তাই খুব মনোযোগ দিয়ে পুরো গল্পটা শেষ করো। এই রাশেদ, আমাকে নিয়ে একটা ভিডিও বানাবেন? সরি, পারবো না। কেন? সব কিছুর কি কারণ থাকতে হয়? কারণ বললে কিন্তু কিন্তু কি? সবাইকে বলে দেব আমাদের রিলেশন ছিল, কিন্তু এখন ইউটিউবার হয়ে অন্য মেয়েদের সাথে ডেটিং মারে। আমাকে আর আগের মতো টাইমও দাও না, তারপর সব ভাব ফুস করে বেরিয়ে যাবে। কিন্তু আমি তো তেমনটা করি নাই। সেটা তো শুধু আমি আর আপনি জানি, সবাই তো আর জানে না। আপনি বললেন আর সবাই বিশ্বাস করলো। প্রমাণ দিলে কেন বিশ্বাস করবে না? কিসের প্রমাণ? আপনার নামে একটা আইডি খুলে সেটা থেকে আমার আইডিতে ইচ্ছা মতো মেসেজ দিব, তারপর স্ক্রিনশট দিয়ে রাখবো। তখন বুঝবেন কত ধানে কত আটা। কি ডেঞ্জারাস ক্রিমিনাল মেরে বাবা! আপনি আমাকে এভাবে ব্ল্যাকমেল করছেন? 100 বার করব, এত ভাব কেন আপনার? উফ, এখনই আপনাকে ব্লক দিব। বাই। সেই ভুল করবেন না ভুলেও, তাহলে তো সবাইকে বলবো আপনি আমাকে ঠকিয়েছেন। আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিলেন, তারপর আমার সাথে ব্রেকআপ করে আমাকে ব্লক দিয়ে দিয়েছেন। এখন বলেন আমার গল্পের ভিডিও বানাবেন কিনা? আচ্ছা আচ্ছা, ওকে, বলেন আপনার গল্প। অনেক কথা, এত কথা লিখতে পারবো না। তাহলে আমি কিভাবে জানবো আপনার গল্প? আপনার নম্বরটা দেন। সরি, মানে কি? ওকে দিচ্ছি, 01521036222। মাই একমাত্র পার্সোনালি নাম্বার। হি 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 হি। ঢং কত! ধন্যবাদ দিয়ে গ্রামীণ নাম্বার দেন। আমার ফোনে 117 মিনিট আছে, রাত 12টার পর মেয়াদ শেষ হয়ে যাবে। এখন আবার গ্রামীণ? আচ্ছা নেন, 017510366, এটা। কল দিচ্ছি, যদি রং নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার 12টা বাজাবো। আপনি শুধু ডেঞ্জারাসই নন, সন্দেহবাদীও। আমি যা খুশি তাই আপনাকে বলতে বলছি। খাচ্চর। কি বললেন? না মানে বললাম আপনি খুব ভালো মেয়ে। আমি ভালো নাকি খারাপ আপনাকে কে বলতে বলছে? শালার আগে পিছে দুই দিকেই মরণ। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। ওকে, ভালো থাকেন। আমি আপনাকে রাত 10টার পর কল দিব। কল রিসিভ না করলে কিন্তু না না, করব করব। বাই। রাতে ভয়েস রেডি করছিলাম, হঠাৎ শব্দে ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বারে কল। মুখটা অন্ধকার করে কলটা রিসিভ করলাম। একটা মেয়ে কণ্ঠ সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? ইয়েস ম্যাম। কে আমি বলুন তো? ডেঞ্জারাস মেয়ে। কি বললেন? না মানে সেই ভদ্র মেয়েটা যাকে আমি বিকেলে নাম্বার দিয়েছিলাম। কিভাবে বুঝলেন? আমার ফোনে আননোন নাম্বার থেকে তেমন একটা কল আসে না। পার্ট নিচ্ছেন নাকি? মিচকা শয়তান একটা। আমি আবার কি করলাম? এসব বলে লাভ নাই। আপুদের মতো কথা কম বলা ছেলেকে আমি ভালো করেই চিনি। এরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য একদম নিরীহ সাজে, কিন্তু আমি ইমপ্রেস হচ্ছি না। আপনি এত বেশি বোঝেন কেন? আজাইরা ইউটিউবার। আপনি আমাকে নিয়ে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার ইউটিউবকে নিয়ে কিচ্ছু বলবেন না। আর আমি কি আপনাকে আমার ভিডিও দেখতে বলছি নাকি? ভালো না লাগলে দেখবেন না, যত সব আজাইরা। বাই। ওই ওই, ফোন কাটবেন না বলে দিচ্ছি। ফোন কাটলে কি করবেন? রাজশাহী গিয়ে আপনাকে ফিরিয়ে আসবো। ওকে, তাই করুন। আমি দেখতে চাই আপনি কত বড় মাস্তান।
আপনি তো আচ্ছা ঝগড়াটা দেখছি, এর জন্যই আপনার কোনো গার্লফ্রেন্ড নাই। আজব তো। আচ্ছা সরি। ওই আজবের কি দেখলেন? আজবের কি দেখলেন? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। আপনাকে সরি বলতে বলছি। কি মেরে বাপ, আগে পিছে যেদিকে যাব সেদিকেই দোষ। আপনাকে আগে পিছে যেতে বলিনি, যেটার জন্য কল দিয়েছি সেটা শুনুন। ওকে, বলে আমায় উদ্ধার করুন। কি বললেন? না কিছু না আফা, বলুন। জানেন, আমার বাবা ভেবেছিল আমি ছেলে হয়ে জন্মাবো, কিন্তু না, আমি মেয়ে হয়ে জন্মালাম। কিন্তু আমার চলাফেরা ছিল ছেলেদের মতো। গাছে চড়তাম, সাইকেল চালাতাম, সাঁতার কাটতাম, ক্লাস 9-এ ওঠার পর বাইক চালাতাম, আর ইন্টার প্রথম বর্ষ থেকে সিগারেট খাইতাম। কি? এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বলে কি সিগারেট খেতে পারবো না? না না, পারবেন পারবেন, আপনি তো টমবয়। আর সিগারেট তো শুধু ছেলেদের নামে রেজিস্টার করা নাই। চুপ! কথার মধ্যে আরেকবার আঙ্গুল চালালে একদম হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করাবো। ওকে, আর বলতাম না। আমি ব্যান্ডে গান করতাম, সবকিছু ছিল ছেলে মানুষের মতো। এমনকি আমি ছেলেদের থেকে মেয়ে মানুষের উপর বেশি ক্রাশ খাইতাম। কিন্তু একটা ঝড় এসে আমাকে বদলে দিল আমার জীবনধারাকে। কি সেই ঝড়? ভালোবাসা। কোনো মেয়েকে ভালোবেসে কি নিজেকে বদলে ফেলেছেন? চুপ! আমি কি ছেলে নাকি যে মেয়েদেরকে ভালোবাসবো? আপনি তো বললেন আপনি মেয়েদের ওপর ক্রাশ খান, তাই ভাবলাম। যাই করি না কেন, ওভারঅল আমি একটা মেয়েই তো। বাহ, এত তাড়াতাড়ি বুঝতে পারলেন? এত তাড়াতাড়ি না, এটা বুঝতে আমার 18 বছর সময় লেগেছিল। তাই? তাহলে তো প্রথম থেকে শুনতে হয়। বলুন, একদম শুরু থেকে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, তখন আমি আমার একটা বন্ধুর উপর ক্রাশ খেয়েছিলাম। কিন্তু সেই বন্ধুটা তার গ্রামের বাড়ি চলে যায়। হায় আল্লাহ, আমি 2তে পড়ার সময় প্যান্টটাও ঠিকভাবে পরতাম না, আর আপনি কি ক্রাশ! ওহ মাই গড! তারপর থেকে কোনো ছেলে আমাকে প্রপোজ করলে তাকে ইচ্ছা মতো পিটাতাম। আপনি তো ভয়ানক মেয়ে, যদি ওই ছেলেরা আপনার কিছু করে ফেলতো। অত সাহস আমার পাড়ার মধ্যে কারো নাই, কারণ আমার বাবা প্রভাবশালী ছিলেন। আপনি তো আসলেই আমার গল্পের বাইরে কোনো ক্যারেক্টার। খুব মজাই লাগছে আপনার গল্পটা। চুপ! আমি কি আপনাকে মজা নিতে বলছি? হা 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 হা। এক ঘুষি দিয়ে দাঁত ফেলে দেব আর একবার হাসলে। ওকে, আর হাসবো না। তারপর কি হলো বলেন। পাড়াতে সব ছেলে আমাকে প্রপোজ করেছিল, শুধু একটা ছেলে ছাড়া। ছেলেটা খুব ভদ্র ছিল, কারো সাথে মিশতো না, খুব কম কথা বলতো আর ভাব নিয়ে থাকতো। তাই নাকি? আমার মতো? ফালতু কোথাকার! চান্স পাইলে শুধু নিজেকে নিয়ে লাফালাফি করে। কি বললেন? ওই চুপ! এই ছেলের ভাবটা আমার খুব এগোতে লেগেছিল, তাই আমার ভাগ্নিকে নিয়ে ওই ছেলেকে টিচ করতাম। কি সিরিয়াস মেরে বাপ! আমার ভাগ্নি বলতো, আন্টি দেখো, তোমার জানু যাচ্ছে। আর আমি ফ্লাইং কিস দিয়ে বলতাম, আজকের ড্রেসটা খুব ভালো লাগছে, হেব্বি লাগছে, ইত্যাদি ইত্যাদি। তারপর কি হলো? প্রথম প্রথম ছেলেটা পাত্তা দিত না। তারপর? এরপর থেকে ছেলেটা মুচকি মুচকি হেসে আমাকে দেখে। তারপর? তারপর ছেলেটা আমাকে প্রপোজ করে। আমি খুব খুশি ছিলাম, কারণ ছেলেটার দিমাগ ভাঙাতে পেরেছিলাম। তারপর আপনি রাজি হয়ে গেলেন, আর আপনার প্রেম শুরু হলো। দেন অনেক রোমান্টিক স্মৃতি, দেন ব্রেকআপ। চুপ! এত বেশি বোঝেন কেন? নিজে ছ্যাঁকা খেয়েছেন তো, তাই সবাইকে একই ভাবেন, তাই না? হুম। আমি ছেলেটাকে রিজেক্ট করে দিতাম, কি খারাপ! কারণ আমার তো ছেলেটাকে ভালোই লাগতো না। আমি তো মেয়েদের উপর ক্রাশ খাইতাম। কয় কি রে এই মেয়ে! গান গাইতাম ব্যান্ডে, তখন ছেলেদের সাথে আমিও সিগারেট খাইতাম। পুরো আসক্ত হয়ে গিয়েছিলাম সিগারেটের প্রতি। দিনে 8-10টা সিগারেট লাগতো। মাইরালা! আমার জীবনের মোড় এভাবেই বদলে যাবে কখনো ভাবিনি। ঝড়ের মতো বিজয় আমার লাইফে আসলো আর সবকিছু লন্ডভন্ড করে দিল আমার জীবন।
কি রকম? বিজয়কে প্রথম আমাদের কলেজে দেখি, তারপর? তারপর ওর উপর ক্রাশ খাই। ওকে দেখতে আমার খুব ভালো লাগতো, তাই মনোযোগ দিয়ে দেখতাম। ও মা গো, তারপর? ও আমার দিকে তাকালে আমার কেমন যেন লজ্জা লাগতো। হুম, বুঝেছি। তারপর প্রেম হয়ে গেল, তাই না? হুম। বিজয় ধীরে ধীরে কিভাবে যেন আমার সবকিছু বদলে দিতে লাগলো। কি রকম? প্রথমে আমার সিগারেট খাওয়া বন্ধ করে দিল, তারপর? তারপর ধীরে ধীরে আমাকে মেয়ে সাজালো। তারপর থেকে পুরাই মেয়ে হয়ে গেলাম। বাহ, ভালোই করেছি বিজয় ভাইয়া। ভালো না ছাই। আমাদের রিলেশনের কয়েক মাস পর জানতে পারলাম বিজয় ছাত্রলীগের সাথে জড়িত, তাও আবার ছোট মোটো না, সব সময় অস্ত্র নিয়ে ঘুরতো। তারপর? প্রথম দিকে আমি বিশ্বাস করতাম না, তারপর একদিন সাহস করে ওকে জিজ্ঞেস করলাম। তো কি বলল বিজয় ভাইয়া? বিজয় আমাকে সব খুলে বলল। ও চাইলে ব্যাপারটা আমার কাছে লুকাতে পারতো, তাই ওর সততা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপর আমি আর কিছু বললাম না। ও ওর মতো থাকলো আর আমি আমার মতো। তার মানে ব্রেকআপ? ব্রেকআপ কেন হবে? আপনার মাথায় কি ব্রেকআপ ছাড়া আর কিছুই আসে না? ছ্যাঁকাখোর কোথাকার! ঘুষি মেরে দাঁত ভেঙে দিব। নিজের ব্রেকআপ হয়েছে এ কারণে কি সবার ব্রেকআপ হবে? সবাইকে নিজের মতো ভাবেন? আল্লাহ, এত বড় অপবাদ! আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম। তারপর থেকে ও সবকিছু ছেড়ে দেয়। ওর স্বপ্ন ছিল ও আর্মি হবে, তাই সে সেনাবাহিনীতে যোগদান করলো। ওর ট্রেনিং এর জন্য আমার সাথে বেশি কথা বলতে পারতো না। ওকে খুব মিস করি আর কান্না করি। আপনি কাঁদতেও পারেন? তো কান্না কি শুধু আপনার নামে লেখা আছে? না, তা নেই। হ্যাঁ, মিনিট প্রায় শেষ, না হলে আজ আপনাকে সোজা করে ছেড়ে দিতাম। যাই হোক, ভালো থাকুন। মাঝে মাঝে বিরক্ত করব। হি 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 হি। যাই হোক, আপনার নামটা যেন কি? টুট টুট টুট। ধুর, মনে হয় কলটা কেটে গেল। তার মানে মেয়ের মিনিট শেষ। আমি কল ব্যাক দিলাম, আর তখনই একজন ভদ্র মহিলা বেশ সুন্দর কণ্ঠে বলল, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। কেমনটা লাগে? যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর গল্পটিতে যদি 50,000 লাইক হয় তাহলে গল্পটির নেক্সট পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আপাতত বিদায়। টাটা। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আপু, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। না, এভাবে বলেন কেন? আমি কি খুব বড় অপরাধ করেছি? তোর কাছে এটা ছোট অপরাধ মনে হচ্ছে? আপনাকে তো জাস্ট জামা সারে দেখে ফেলেছি। এটা কি এমন অপরাধ? প্রমিস করছি এই কথা কাউকে বলবো না। তোর প্রমিসের গুষ্টি কিলাই। আম্মু বলেছে প্রমিস খালি চোখে দেখা যায় না। তাহলে গুষ্টি গিলাবেন কিভাবে? চুপ থাকবি কিন্তু। আপনি কি আমার ওপর বিরক্ত? আমার ব্যবহার দেখে বুঝিস না? তাহলে আমাকে যেতে দেন। চুপচাপ এখানে দাঁড়া, আর যা বলি মন দিয়ে শোন। জি বলেন। শুধু উপরে তো দেখেছিস, তাই না? হি 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 হি। বলতে লজ্জা করে। বল শালা। হুম। কি? শুধু ওপরে দেখেছি। গুড। এই কথা কেউ যেন জানতে না পারে। ভুলেও কারো সামনে বলবি না, মনে থাকবে? ওকে। আচ্ছা, এখন যেতে পারিস। অভ্র মাথা নিচু করে চলে এলো। সে বুঝতে পারছে অপরাধ একটা করেই ফেলেছে, কিন্তু জামা ছাড়া দেখা কেমন অপরাধ তা বুঝে উঠতে পারছে না। এর কোনো শাস্তি বাংলাদেশের সংবিধান আছে? থাকলে কত ধারা আইন প্রয়োগ হবে? সিসি ক্যামেরার প্রুফ ছাড়া কি আদালতে এটা বিশ্বাস করবে, নাকি এক অর্পার কথায় তাকে জেলে দিয়ে দিবে? এটা হতে পারে, কারণ সচরাচর দেখা যায় একজন পুরুষের চেয়ে নারীর ক্ষমতার অধিকার বেশি। বিকালে ফুরফুরা বাতাস বইছে, আকাশ হালকা মেঘলা, কালো মেঘ খণ্ড খণ্ডভাবে উড়ে বেড়াচ্ছে। ছিঁড়ে ফোটা রোদের দেখাও নেই। আবহাওয়া এমন প্রক্রিয়া দেখে অর্পা ভাবল ছাদ থেকে ঘুরে আসি,
ভাগ্যক্রমে ছাদে এসে তার মেজাজ বিগড়ে গেল। অভ্রর সামনে এক মেয়ে হাঁটু গেড়ে বসে আছে, হাতে জবা ফুল। চমকপ্রদ বিষয়, মেয়েটা আর কেউ নয়, অর্পার বান্ধবী।